ব্যবসায়ীরা আমদানি করবে জ্বালানি তেল, থাকবে না একক কারো আধিপত্য, নিশ্চিত করলেন বিদ্যুৎ মন্ত্রী ও তথ্য উপদেষ্টা। হাসিনার নির্দেশে জুলাই যোদ্ধাদের বাড়ি প্রতিষ্ঠানে আগুন, কলকাতায় আত্মগোপনে 3 দফা বাসা বদলেছেন হাদি হত্যার নির্দেশদাতা। বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করবেন প্রধানমন্ত্রী, জানালেন চিফ হুইপ। জুলাই সনদ মানা দরকার ছিল, মন্তব্য নাহিদের। শিক্ষক নিয়োগে ক্ষমতা ম্যানেজিং কমিটিকে দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত নয় বলছেন শিক্ষামন্ত্রী। শূন্য পাশের প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা। পুরান ঢাকার গ্যান্ডারিয়ায় উচ্ছেদ অভিযানে গিয়ে তোপের মুখে সিটি কর্পোরেশন, ফিরতে হয়েছে কাজ বন্ধ রেখে। এবং ভোট সামনে রেখে অভিবাসীদের উপর চড়াও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, 2.25 লাখের বেশি ভিসা বাতিল। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তেলের পাম্পে ভোগান্তি দেখেই আমদানির দায়িত্ব বেসরকারি খাতকে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশের উদ্যোগে জ্বালানি খাতের সংকট এবং তা থেকে উত্তরণের উপায় নিয়ে এক সেমিনারে তিনি বলেছেন, সরকার ব্যবসা বান্ধব নীতিমালা করলেও আমলাতন্ত্রের জন্য ব্যবসায়ীদের ভোগান্তি কমছে না। সেমিনারে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বিইআরসি এলপিজির দাম নির্ধারণ করে, কিন্তু ভোক্তা দাম পায় না। এজন্য এলপিজি আমদানি করবে সরকার। এখন আপনারা জানেন, বাংলাদেশের ব্যুরোক্রেসি জানেন, আপনার কোন তলায় কোন কেরানি একটা সিল মেরে দিবে, সেটাকে ছোটাতে আবার টাইম লাগে। এখন চট্টগ্রাম পোর্টে অ্যাসেসররা কি তৈরি করছে, এটা আপনারা যদি আমাদের কেসগুলো এনে দেন, আমি এইটুকু অ্যাসুরেন্স দিতে পারি, আমরা যা পলিসিতে বলেছি ওইটাই ইমপ্লিমেন্ট হবে, তার বাইরে কোনো কিছু হবে না। পাওয়ার প্ল্যান্ট চালানোর জন্য প্রয়োজনীয় জ্বালানি আমরা সরবরাহ করতে পারছি না। অর্থাৎ গ্যাস বেস পাওয়ার স্টেশন যদি আমরা ফুল ক্যাপাসিটিতে আমরা রান করতে পারতাম, যেটি আমাদের রয়েছে, তাহলে আমরা আজকে এই বিদ্যুৎ সংকটে যে মানুষ কষ্ট পাচ্ছে সেটি হবার কথা ছিল না। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়তে হলে ভারতকে ফ্যাসিস্ট আমলের চিন্তাধারা থেকে বের হতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা জাহিদুর রহমান। সাকিব আল হাসানকে পচে নষ্ট হয়ে যাওয়া মানুষ হিসেবে উল্লেখ করে তিনি বলেছেন, পালিয়ে থাকা ব্যক্তিরা যদি ফিরতে চান, আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জ্বালানি খাত একক কোনো প্রতিষ্ঠানের কাছে দেওয়া হবে না, বেসরকারি খাতে দেওয়ার জন্য নীতিমালা তৈরির কাজ চলছে বলেও জানিয়েছেন উপদেষ্টা। মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাতের পর নতুন করে আলোচনায় ঢাকা দিল্লি সম্পর্ক। দণ্ডিত শেখ হাসিনার সংবাদ সম্মেলনে তৈরি হওয়া টানাপোড়েন কাটতে পারে কোন পথে, তারই আভাস দিলেন তথ্য উপদেষ্টা। এই ব্যাপারগুলোকে ভারতের আন্তরিকভাবে নিতে হবে, যে বাংলাদেশের সাথে ভবিষ্যৎ সম্পর্ক কীরকম হবে, কিভাবে হবে সেটার ব্যাপারে। সো এই বার্তাটা স্ট্রংলি দেয়া হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। আপনি যেটাই করুন না কেন। মঙ্গলবার সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন, সুসম্পর্ক গড়তে হলে ভারতকে বাংলাদেশের সার্বভৌমত্বকে সম্মান জানাতে হবে। জনগণ এবং রাষ্ট্রের স্বার্থ নষ্ট করে কারো সাথে কোনো সম্পর্ক তৈরি করবে না ভারত, না শুধু, ইন জেনারেল এনি কান্ট্রি যার সাথে আমরা বিভিন্ন কারণে এনগেজমেন্টে যাব, আমাদের অর্থনৈতিক কারণ আছে, আমাদের সিকিউরিটির কারণ আছে, নানান কারণে যাব আমরা, তারা এই ব্যাপারটা আসলে মাথায় নেবেন। এই জন্য আমি আশা প্রকাশ করি ভারত এই বাস্তবতাটা বুঝবেন। কথা বলেন পলাতক শেখ হাসিনা সহ দেশের বাইরে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের ফিরে আসা প্রসঙ্গে। জ্বালানি খাত বেসরকারীকরণের বিষয়ে যে নেতিবাচক প্রচারণা চলছে, এ বিষয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা। এছাড়াও একটি স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে জরুরি বা সংকটকালীন পরিস্থিতিতে বিদ্যমান সরকারি ব্যবস্থার পাশাপাশি বেসরকারি খাতের অবকাঠামো ও বিনিয়োগ সক্ষমতাকে জাতীয় স্বার্থে ব্যবহার করা এই নীতিমালার লক্ষ্য।
ভারতের প্রধানের বাংলাদেশ সফর নিয়মিত কার্যক্রমের অংশ। দুই দেশের সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে এ ধরনের সফর হয়ে থাকে বলে জানান উপদেষ্টা। সেটা ভারতের গোয়েন্দা সংস্থা, আমাদের গোয়েন্দা সংস্থা, তাদের যেসব কাউন্টার পার্ট যারা আছে তাদের মধ্যে এনগেজমেন্ট, তাদের মধ্যে কথাবার্তা, এগুলো তো হতে হবে। নাফিয়া ফারজানা, স্টার নিউজ। ভারতের কোনো জ্বালানি তেল কেবল একটি পণ্য নয়, এটি কৌশলগত খাত। তাই এর আমদানি এবং বিপণনে বেসরকারি প্রতিষ্ঠান যুক্ত হলে অলিগার্কদের হাতে জিম্মি হতে পারে সরকার, এমনটাই মত জ্বালানি বিশেষজ্ঞদের। এমন স্পর্শকাতর বিষয়ে খসড়া নীতিমালা প্রণয়নে তড়িঘড়ি করে সরকার কাদের স্বার্থ পূরণ করতে যায় সেই প্রশ্নও তুলেছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন জুম্মান সাদিক জাবলিন। চিনি কিংবা সয়াবিন তেলের মতো নিত্যপণ্য থেকে এলপিজি সিলিন্ডার, যেখানেই আমদানি ও বিপণনে বেসরকারি প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা, সেখানেই আছে সিন্ডিকেট করে ভোক্তার পকেট কাটার অভিযোগ। তবে একেবারেই আলাদা জ্বালানি তেল, কেননা এই একটি পণ্যের দামের পরিবর্তনে প্রভাবিত হয় জীবন জীবিকা সংশ্লিষ্ট প্রায় সকল ব্যয়। তাই বিশ্বের বেশিরভাগ দেশের মতো 1976 সালে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন গঠন করে জ্বালানি তেলের সর্বোপরি নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছিল সরকার। তবে হঠাৎ করেই এই খাতের বেসরকারীকরণে নজর সরকারের। চলতি বছরের 24 মে একটি বেসরকারি ব্যবসায়ী গ্রুপ জ্বালানি তেল আমদানি করে বিক্রয় ও বিপণনের অনুমতি চেয়ে মন্ত্রণালয়ে আবেদন করে। এর প্রেক্ষিতে জ্বালানি তেলের বেসরকারীকরণে প্রয়োজনীয় খসড়া নীতিমালা প্রণয়নে 4 দিনের সময় বেঁধে দিয়ে একটি কমিটিও গঠন করেছে মন্ত্রণালয়। তবে সরকারের এমন উদ্যোগে উদ্বেগ প্রকাশ করেছেন জ্বালানি বিশেষজ্ঞরা। কৌশলগত এই খাতে পূর্ণ নিয়ন্ত্রণ না থাকলে অলিগার্কদের হাতে সরকার জিম্মি হতে পারে বলে শঙ্কা তাদের। এই 40% হচ্ছে স্টেপ ইন, অর্থাৎ ঢুকার পরে এটাকে তারা নানা রকম লস দেখাবে, এই দেখাবে, এটা পারতেছি না আমরা, এখানে ম্যানেজমেন্ট ভালো হচ্ছে না, আরও আস্তে আস্তে পার্সেন্টেজ কমাতে থাকবে, অর্থাৎ ক্ষমতাটা গভর্নমেন্টের কমাতে থাকবে। বিদ্যুৎ এবং জ্বালানি এটা মানুষকে দিতে হবে, এই দেওয়ার যে মানুষ, এটা ব্যবসায়ীদের থাকে না। এটা সংবিধানে রাষ্ট্র পরিচালনার নীতির পরিপন্থী। জ্বালানি খাত ডেড বেডে, সেই জ্বালানি খাতকে আমি সরকার আমার নিয়ন্ত্রণে না রেখে আমি বেসরকারি হাতে ছেড়ে দিলাম, যারা লুণ্ঠন করাই যাদের বৈশিষ্ট্য। স্পর্শকাতর একটি বিষয়ে নীতিমালার জন্য মাত্র 4 দিনের এই আলটিমেটাম জন্ম দিয়েছে নানা প্রশ্নের। তড়িঘড়ি করে গঠিত এই উচ্চ পর্যায়ের কমিটি কার স্বার্থে কাজ করছে তা নিয়ে গভীর উদ্বেগ জ্বালানি বিশেষজ্ঞদের। লুণ্ঠনকারী যে শক্তি যে উদ্ভব হয়েছে বিগত 1.5-2 দশক ধরে ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে, তাদের পৃষ্ঠপোষক এবং তাদের সহায়ক শক্তি, তারা একটা গোষ্ঠীবদ্ধ অলিগার্ক। তারা কিন্তু জনগণের 18 কোটি জনগণের কল্যাণের জন্য তারা কোনো কাজ করবে না, তারা কাজ করবে আমার লাভটা, ওদের লাভটা, নিজস্ব লাভটা। তার চারিকিনারে যে বদমাইশগুলো আছে, লুটেরাগুলো আছে, এরা তো সব নিয়ে আনছে, তারা একটু সেটাকে বাধা দিচ্ছে না। তারেক রহমানের উচিত এই চোরগুলাকে ডান্ডা মারতে হবে, শায়েস্তা করতে হবে। প্রতিষ্ঠার পর থেকে বিপিসি এককভাবে আমদানি করে শতভাগ জ্বালানি, যার বিপণনে কাজ করে রাষ্ট্রায়ত্ত 3 প্রতিষ্ঠান, পদ্মা ওয়েল, মেঘনা পেট্রোলিয়াম ও যমুনা ওয়েল। জুম্মান সাদিক জাবলিন, স্টার নিউজ, ঢাকা। গ্যাস সরবরাহ পরিস্থিতির খবর জানাতে রাজধানীর তেজগাঁও থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আতাউর নিয়ন। আতাউর, এখন পরিস্থিতি কেমন দেখছেন? গ্রাহকরা কি বলছেন? বিস্তারিত জানাবেন। এই মুহূর্তে আমরা যেই ফিলিং স্টেশনেতে আছি, এখানে হচ্ছে সকালবেলা আমরা দেখেছি যে ভোরবেলা থেকে অনেকগুলো গাড়ি এখানে লাইনে দাঁড়িয়ে ছিল, কিন্তু তারা গ্যাস নাই বলে হচ্ছে পাম্পটি বন্ধ রেখেছিল, গ্যাসের যে লাইনটি রয়েছে। তবে মাঝখানে আবার আমরা এখান থেকে যখন কিছু সময় পরে একটু গ্যাসের কিছুটা প্রেশার আসে বা চাপ বাড়ে, তখন আবার কিছু গাড়ি তারা গ্যাস দেয়। তবে দীর্ঘ সময় ধরে এখানে অনেকগুলো গাড়ি অপেক্ষা করছে এবং এই লাইন, লম্বা একটি লাইন চলে গেছে এর পিছন থেকে। তো এই গাড়ির যেখানে বলছিল যে ভোরবেলা থেকে এসে এমনও দেখা গেছে যে অনেক যানবাহন চালক বা গাড়ি মালিকের অভিযোগ যে এই ভোরবেলায় আসার পরে দুপুর বা সন্ধ্যা এমনও দেখা গেছে যে পরের দিন বা রাত 2টা বাজেও তারা গ্যাস পেয়েছে। আসলে যেই মহেশখালী যে টার্মিনালের সংস্কার হওয়ার পরে যে সমাধান হওয়ার কথা ছিল, দীর্ঘ লাইনের বা ভোগান্তির একটা সমাধান হবে, সেই সমাধানটা কিন্তু আসলে দেখা যায়নি। মাঝখানে সরকারি ছুটির কারণে, শিল্প কারখানা বন্ধ থাকার কারণে 2-4 দিন, গত 5 তারিখ
থেকে 2-3 দিন শিল্প কারখানা বন্ধ থাকার কারণে গ্যাস কিছুটা সরবরাহ এদিকে এই ফিলিং স্টেশনগুলোতে বেশি ছিল, যে কারণে গাড়িগুলো স্বাভাবিকভাবে তারা লাইনে না দাঁড়িয়ে বা ঘন্টার পর ঘন্টা বা কোনো ভোগান্তি ছাড়াই তারা তাদের পর্যাপ্ত চাহিদা অনুযায়ী না পেলেও তারা কিছুটা গ্যাস পেয়েছে। তবে এখন শিল্প কারখানাগুলো চালু হয়ে যাওয়া এবং অন্যান্য জায়গায় গ্যাসের প্রয়োজন বাড়ার কারণে এখানে আসলে যে ফিলিং স্টেশনে যে গ্যাসের সরবরাহটা আছে এটা অনেকটাই ব্যাঘাত ঘটছে বলে যেই ব্যবসায়ী রয়েছে বা সরবরাহকারী রয়েছে তারা এমনটি জানিয়েছে। বিশেষ করে তাদের কাছে যখন আমরা জানতে চেলাম যে আসলে এখানে চালকরা যে অভিযোগটা তুলছেন যে ব্যবসায়ীরা একটি কমিশন বা গ্যাসের দাম বাড়ানোর যেই দাবি তুলেছে সেটার কারণে কি আসলে কোনো ধরনের সিন্ডিকেট করে এরকম করা হয়েছে কিনা, তো সেই জায়গা থেকে তারা সেটা টোটালি তারা একেবারেই সেটিকে অস্বীকার করে বললেন যে না, এই ধরনের কোনো সমস্যা নয়, মূলত যে সমস্যা হচ্ছে লাইনে আসলে গ্যাস আসলে ঠিকমতো পাওয়া যাচ্ছে না, যেই চাপ থাকা প্রয়োজন 150-এর উপরে সেই চাপটা আসলে গ্যাসের লাইনে নেই, যে কারণে তারা সাধারণত যেই ইঞ্জিনটি রয়েছে গ্যাসের পাম্প রয়েছে সেটি বন্ধ রেখে দেয় যদি তাদের পর্যাপ্ত প্রেশার না থাকে। তবে সেটা আসলে কিছু সময়ের জন্য তারা পায়, আবার কিছু সময়ের পরেই সেটা আবার বন্ধ হয়ে যায়, যে কারণে আসলে নির্দিষ্ট করে তারা গাড়িগুলোকে গ্যাস দিতে পারছে না এবং যে কারণে ঘন্টার পর ঘন্টা গাড়ি চালকদেরকে অপেক্ষা করতে হচ্ছে এবং ভোগান্তির আসলে বেড়ে চলছে বলে এমনটি জানিয়েছে চালকরা। তো সেই জায়গা থেকে সরকারের প্রতি দাবি জানিয়েছে চালকরা যে আসলে যেই গ্যাস দাম বাড়ানো, তেলের যে সংকট হয়েছিল, দাম বাড়ানোর পরে তেলের আসলে সংকট কেটে যায়, ভোগান্তি কমে যায়, এরকম যদি আসলে কোনো সমস্যা থেকে থাকে বা লাইনেও যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা আসলে সমাধানের জন্য চালকরা দাবি জানিয়েছে। তো এই হচ্ছে গ্যাস সংকটের সর্বশেষ তথ্য। আতাউর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, তেজগাঁও থেকে গ্যাস সরবরাহ সংকটের খবর জানাচ্ছিলেন সহকর্মী আতাউর নিয়ন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন আমেরিকান চেম্বার অফ কমার্স ইন বাংলাদেশ অ্যামচেমের একটি প্রতিনিধি দল। সকালে সচিবালয়ে আসেন অ্যামচেম বাংলাদেশের সভাপতি এবং মাস্টার কার্ডের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামালের নেতৃত্বে 8 সদস্যের একটি প্রতিনিধি দল। এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশে এখন বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে, বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত সরকার। অ্যামচেম প্রতিনিধিরা জানিয়েছেন, মার্কিন বিনিয়োগ আকর্ষণ এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে কাজ করবেন তারা। এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ভিসায়ের এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট স্টিফেন কার্পিন। জুলাই অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমন তথ্য জানিয়েছে প্রসিকিউশন। একই সঙ্গে অভিযোগের প্রমাণ হিসেবে শেখ হাসিনা, ওবায়দুল কাদের এবং হাসান মাহমুদের অডিও ফোন আলাপ ট্রাইব্যুনালে উপস্থাপন করেছে রাষ্ট্রপক্ষ। জুলাই আন্দোলন দমাতে ফোনে একের পর এক নির্দেশনা দিয়েছিলেন ওবায়দুল কাদের। সম্প্রতি ট্রাইব্যুনালে দাখিল করা তার বিভিন্ন কল রেকর্ড তাই প্রমাণ করে। কখনো টিভি চ্যানেল বন্ধ করতে বলা, কখনো নেট স্লো করে দিতে বলা থেকে আন্দোলনকারীদের মারারও নির্দেশ দেন তিনি। আমাদের তো ঠেকাইতে না, আমরা মাঠে না থাকলে পুলিশ পারবে না। তবে এবার ট্রাইব্যুনালে যে অডিও শোনানো হয়েছে তাতে জুলাই অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে পাল্টা আগুন দেওয়ার নির্দেশ দিয়েছেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওরা কিন্তু এই সব জায়গায় আবার তৈরি হচ্ছে আর শুধু আগুন দিয়ে পোড়াবে সব। ওরা আগুন দিচ্ছে, ওদের বাড়িঘর আছে না, এখন আর বসে থাকার সময় নেই। আমাদেরও বাড়িঘরে আগুন দিচ্ছে, ওদেরও বাড়িঘরে আগুন। আন্দোলনকারীদের ওপর সহিংসতার দায় চাপানোর কথাও উঠে এসেছে এই ফোন আলাপে। সেই সাথে হাসান মাহমুদের সাথে শেখ হাসিনার কথোপকথনে উঠে আসে আন্দোলন দমানোর প্রসঙ্গ। যার যার গন্তব্যে মহল্লায় চলে যাবে, যার যার এলাকায় চলে যাবে। রাইট, হ্যাঁ, বিভিন্ন এলাকায় লোক ঠিক করা এবং প্রসিকিউশন বলছে, ওবায়দুল কাদের, আরাফাত, যুবলীগ, ছাত্রলীগের শীর্ষ নেতাসহ 7 জনের মামলার বিচার একেবারেই শেষ পর্যায়ে। এই কল রেকর্ডগুলো তদন্তকারী কর্মকর্তা জব্দ করেছেন, সিআইডির ফরেনসিক টেস্ট করিয়ে তার রিপোর্ট ট্রাইব্যুনালে জমা দিয়েছেন। এই সকল কথোপকথনে দেখা যায় যে উনি একজন দলের সাধারণ সম্পাদক হিসাবে এবং সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী হিসাবে এই আন্দোলন দমনে সারা দেশে আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগকে সমন্বয় করেছে। এ পর্যন্ত জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের 6টি মামলার রায় হয়েছে ট্রাইব্যুনালে। আরও বেশ কটি শুনানি শেষ পর্যায়ে। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা। হাদি হত্যার নির্দেশদাতা এবং পরিকল্পনাকারী কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি নাম পাল্টে হয়ে গেছেন মহিউদ্দিন চৌধুরী। বদলে ফেলেছেন বাবার নাম, এমনকি নিজের জন্ম তারিখও। স্টার নিউজের হাতে এসেছে তাজুলের এসব চাঞ্চল্যকর তথ্য। সাব্বির আহমদ জানাচ্ছেন বিস্তারিত।
2025 সালের ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়। এরই মধ্যে ছাত্রলীগ নেতা শুটার ফয়সাল ও মোটরসাইকেল চালক যুবলীগ নেতা আলমগীরকে ভারতে গ্রেপ্তার করা হয়। হাদি হত্যায় 17 জনকে আসামি করে আদালতে চার্জশিট জমা দেয় ডিবি। তদন্তে উঠে আসে পল্লবী থানা যুবলীগের সভাপতি ও 6 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী বাপ্পির নির্দেশে হাদিকে হত্যা করা হয়। ঘটনার পর থেকে বাপ্পি পলাতক। স্টার নিউজের হাতে পলাতক তাজুল ইসলামের বেশ কিছু নথি এসেছে। তথ্য বলছে বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন, চেষ্টা করছেন সেখানকার নাগরিকত্ব পাওয়ার। বাংলাদেশি পাসপোর্টে তাজুল ইসলাম চৌধুরী বাপ্পির নাম থাকলেও ভারতে মহিউদ্দিন চৌধুরী নামে আধার কার্ড নিয়েছেন। পাসপোর্টে বাবার নাম নজরুল ইসলাম চৌধুরী থাকলেও আধার কার্ডে নাম দিয়েছেন নজরুল উদ্দিন চৌধুরী। শুধু তাই নয়, তাজুল বদলে ফেলেছেন জন্ম তারিখও। বাংলাদেশি পাসপোর্টে তাজুলের জন্ম তারিখ 5 জুলাই 1983 হলেও 5 বছর বয়স কমিয়ে ভারতের কাগজপত্রে জন্ম তারিখ দেখিয়েছেন 1988 সাল, যেখানে পশ্চিমবঙ্গের কলকাতার খিদিরপুরের বুকলেশ রোডের এই অ্যাপার্টমেন্টের ঠিকানা রয়েছে। বর্তমানে তাজুল কলকাতার পুরতি অ্যাকোয়া ক্ষয়ের F3 নম্বর ফ্ল্যাটে থাকলেও মাঝে মাঝেই অবস্থান পরিবর্তন করছেন। স্টার নিউজের হাতে আসা নথি বিশ্লেষণ করে দেখা যায় ভারতে আকরাম আলী ওরফে ভিকি নামে এক ব্যক্তির সঙ্গে ব্যবসা করছেন তাজুল। মূলত ভিকি তাকে ভারতীয় নাগরিকত্ব দেওয়ার ব্যাপারে সাহায্য করছেন। হাদি হত্যা মামলায় ডিবি চার্জশিট দিলেও বাদীপক্ষের নারাজির কারণে বর্তমানে মামলাটি তদন্ত করছে সিআইডি। এ হত্যা মামলায় এ পর্যন্ত 13 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতে আটক আসামিদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে নেওয়া হয়েছে আইনানুগ ব্যবস্থা। আগের তদন্তের অনেক কিছু এখানে রেলেভেন্ট থাকবে। ফৌজদারি মামলার তদন্তের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাদের বিরুদ্ধে চার্জশিট প্রেরণ করতে হলে লোকটা আইডেন্টিফিকেশন অবশ্যই দরকার। তো সে অন্য জায়গায় যায়, যে নামে ধারণ করুক না কেন বা যেভাবেই সে ইম্পারসনেট করুক না কেন, এই লোকটার প্রপারলি সে লোক কিনা এটা আমরা প্রথমে যাচাই করে নেই। তাজুলের অপরাধে জড়ানোর বিষয়টি নতুন নয়। এর আগেও ওজন মাপার মেশিনে বোমা রাখার অভিযোগে তাজুল ইসলামের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে পুলিশ। প্রশ্ন হচ্ছে, এমন চিহ্নিত অপরাধী চাইলেই কি অন্য দেশের নাগরিক হতে পারে? আমি আপনাদের কাছে আশা করি আপনারাও আমার এখানে অ্যাটেন্ড করবেন, উপস্থিত থাকবেন। সাব্বির আহমেদ, স্টার নিউজ, ঢাকা। অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘিরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালককে অবরুদ্ধ রাখার ঘটনা ঘটেছে। সেখানে আছেন সহকর্মী সাব্বির আহমেদ, সরাসরি যাচ্ছে তার কাছে। সাব্বির, কি অবস্থা চলছে এখন ঢাকা মেডিকেলে এবং এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পেছনে কারণ কি, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। আসলে এই মুহূর্তে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। পরিচালকের রুমে যে সকল চিকিৎসকরা এবং শিক্ষার্থীরা, ঢাকা মেডিকেল কলেজের যে সকল শিক্ষার্থীরা অবস্থান করছিলেন, যারা তার পদত্যাগ দাবি করছিলেন, তারা এই মুহূর্তে ফিরে গেছেন তার রুম থেকে। তারা এই মুহূর্তে কলেজ সংলগ্ন যে কনফারেন্স রুম রয়েছে সেই রুমে তারা বৈঠক করছেন এবং সেই বৈঠক পরবর্তীতে তারা তাদের সিদ্ধান্ত জানাবেন। আর এই মুহূর্তে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাননীয় সচিব এবং ডিজি মহোদয় ভেতরে অবস্থান করছেন। তারা এই মুহূর্তে পরিচালকের সঙ্গে কথা বলছেন, বৈঠক করছেন। মূলত এই হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা যিনি এই মুহূর্তে বর্তমানে রয়েছেন, রেজাউল সাহেব, তিনি প্রায় 10 বছর যাবত এই হাসপাতালে কর্মরত রয়েছেন। তো তাকে সম্প্রতি সময়ে ময়মনসিংহে মেডিকেল কলেজ হাসপাতালে বদলি করা হয়েছে এবং তার জায়গায় নতুন আরেকজনকে দেয়া হয়েছে। তো এই বিষয়টি নিয়েই মূলত আসলে শিক্ষার্থীদের একটি অংশ, অর্থাৎ কলেজের যে শিক্ষার্থীরা রয়েছেন সেই শিক্ষার্থীরা বর্তমান যিনি রয়েছেন প্রশাসনিক কর্মকর্তা রেজাউল করিম, তার রুমে গতকালকে তালা লাগিয়ে দিতে চায়। তো সেই বিষয়টি নিয়ে মূলত আসলে প্রথম এই ঘটনার সূত্রপাত এবং যখন তারা তালা মারতে চান
যারা তৃতীয় শ্রেণী কর্মচারী যারা রয়েছেন তাদের যেটি দাবি যে তাদের কাছে তালা চাওয়া হয়, তো তাৎক্ষণিকভাবে তাদের কাছে তালা না থাকায় পরবর্তীতে চিকিৎসকরা তাদের গায়ে হাত তোলেন এবং পরবর্তীতে এই ঘটনাটি আসলে এই গায়ে হাত তোলার অভিযোগে রূপান্তরিত হয় এবং তাদেরকে কেন গায়ে হাত তোলা হয়েছে, যে চিকিৎসকরা গায়ে হাত তুলেছেন সেই ব্যাপারে তারা অভিযোগ করেন। আজকে তারা 11টা থেকে 12টা পর্যন্ত কর্মচারীরা 1 ঘন্টার কর্মবিরতি পালন করেন এবং তারপর তারা এখানে এসে পরিচালকের কাছে এই বিষয়টি তারা প্রতিবাদ জানান এবং সংশ্লিষ্ট যে চিকিৎসক তাদের গায়ে হাত তুলেছেন সেই বিষয়ে তারা ক্ষোভ প্রকাশ করেন এবং তার বিচার দাবি করেন। অন্যদিকে চিকিৎসকরা যেটি বলছেন যে তৃতীয় শ্রেণীর যে কর্মচারীরা রয়েছেন তারাও আসলে তাদের গায়ে হাত তুলেছেন এবং যারা গায়ে হাত তুলেছেন সেই বিষয়টি তারা সুষ্ঠু সুরাহা চান। এ নিয়েই মূলত আসলে আজকে এই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। পরবর্তীতে এই পরিস্থিতি শান্ত করতে পরিচালকের রুমে শিক্ষার্থীরা অবস্থান নেন এবং সেই অবস্থার এখন এই মুহূর্তে কিছুটা হলেও অবসান হয়েছে এবং এই মুহূর্তে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব এবং ডিজি মহোদয় তারা দুজনেই আসলে এই পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানের রুমে অবস্থান করছেন এবং পরবর্তীতে ড্যাবের নেতারাও এখানে এসছেন এবং এই পরিস্থিতি উদ্ভূত পরিস্থিতিতে যেন কোনোভাবে এখানে হাসপাতালে যারা চিকিৎসা নিতে এসেছেন বা যারা রোগীরা রয়েছেন তারা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হন সেই নির্দেশনা দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে যে যার কাজে ফিরে গেছেন, অর্থাৎ যেই উদ্ভূত পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি কিছুটা হলেও এই মুহূর্তে অন্তত বলা যায় যে স্বাভাবিক হয়েছে। তো এখন চিকিৎসকরা তাদের যেই সিদ্ধান্ত, অর্থাৎ তারা যে পরিচালকের পদত্যাগ দাবি করেছিলেন সেই বিষয়টি নিয়ে তারা যেই বৈঠক করছেন, বৈঠক শেষে হয়তো বা আনুষ্ঠানিকভাবে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলবেন। এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এই ছিল আমার কাছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মচারী এবং চিকিৎসকদের মধ্যে যে উদ্ভূত পরিস্থিতি বা যে ঘটনা ঘটেছিল সে ব্যাপারে আপাতত সবশেষ। ইমা সাব্বির, আপনাকে ধন্যবাদ। ঢাকা মেডিকেল থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সাব্বির আহমেদ। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি এখনও প্রার্থী ঠিক করেনি, তবে রাষ্ট্রপতি প্রার্থীর নাম ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। এছাড়া ভোট হবে সংসদের ভিতরে। বিরোধী দলীয় চিফ হুইপকে নিয়ে জাতীয় সংসদে এক ব্রিফিংয়ে সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি এই কথা বলেছেন। তিনি জানিয়েছেন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদের বিশেষ অধিবেশন ডাকা হবে না, তবে বৈঠক ডাকবে কমিশন। এছাড়া সংবিধানের 70 অনুচ্ছেদ অনুযায়ী দলের প্রার্থীর বাইরে অন্য কাউকে ভোট দিতে পারবেন না সংসদ সদস্যরা। এ সময় বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হলে তা আরও গ্রহণযোগ্য হতো। সংবাদ ব্রিফিংয়ের আগে রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠক করেছেন নির্বাচন কমিশনের সচিব আক্তার আহমেদ। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য আমাদের মনোনয়নপত্র জমা দেওয়া এবং বাছাই করা এবং সেটা উইথড্রলের একটা ডেট আছে। সেই উইথড্রলের ডেট 18 তারিখে লাস্ট ডেট। আমাদের বিএনপি দলীয় প্রার্থী আমরা এখনো সিদ্ধান্ত ফাইনাল করিনি। মাননীয় প্রধানমন্ত্রী তিনি ঘোষণা করবেন। সংবিধানের 70 অনুচ্ছেদ যেহেতু সংশোধিত হয় নাই, সুতরাং এটা কার্যকর হবে। জুলাই সনদের যেটা আলোচনা হয়েছিল ঐকমত্য কমিশনের 70 অনুচ্ছেদের সাথে এটা সম্পর্কিত না সরাসরি। এটা মূলত রাষ্ট্রপতি নির্বাচনে কি প্রকাশ্য ভোট হবে নাকি গোপন ব্যালটে ভোট হবে? তো প্রকাশ্য যখন ভোট হয় তখনই 70 অনুচ্ছেদের কারণে আসলে সবাই একটা জায়গায় ভোট দেয়। এটা আসলে কোনো স্বাধীন সিদ্ধান্ত থাকে না। যারা সেদিন মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, আমাদের গেরিলা যুদ্ধের আস্তানা চিনিয়ে দিয়েছে, তাদের বীরত্বের ইতিহাস নেই, তাদের আছে দালালির ইতিহাস। মন্তব্য বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। তিনি আরও বলেছেন, তারা স্বাধীনতার পরেও সুবিধাবাদিতা এবং দালালি করেছে। সকালে রাজধানীর সেগুনবাগিচা শুরু হওয়া বাংলাদেশকে অস্থিতিশীল করার চক্রান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে এসব কথা বলেন রিজভী। অভিযোগ করেন, তারা 17 বছর গুপ্ত হয়ে থেকেছে, সুপ্ত হয়ে থেকেছে। 2008 সালের পাতানো নির্বাচনে হুমকি সৃষ্টি করেছে, বিএনপিকে নির্বাচন করতে বাধ্য করেছে। এদের বীরত্বের ইতিহাস নাই, শুধু আছে দালালির ইতিহাস। স্বাধীনতার পরেও সুবিধাবাদিতা আর দালালি করেছে তারা। স্বৈরাচারী একদলীয় শাসন করেছে আওয়ামী লীগ। ওরা তাদের সাথে এবং তাদের কৃপা পাওয়ার জন্য ওরা সব সময় চেষ্টা করে যায়।
শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার রেজুলেশন নিয়ে বিভ্রান্তি, তবে এটিকে চূড়ান্ত সিদ্ধান্ত বলতে রাজি নয় শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রী বলছেন ৭৭,০০০ শিক্ষক নিয়োগে আগে আবেদনকারী যাচাই বাছাই, তারপর ওই নিয়োগের প্রক্রিয়া ঠিক করা হবে। এছাড়া এসএসসি পরীক্ষায় কেউ পাশ করেনি এমন স্কুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। শিক্ষা মন্ত্রণালয়ের একটি রেজুলেশন ঘিরে তৈরি হয়েছে বিভ্রান্তি। প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে বেশ কয়েকটি ক্যাম্পাসে। ওই রেজুলেশনে বলা হয়েছে এনটিআরসি শুধু নিবন্ধন ও প্রত্যয়নের কাজ করবে, আর শিক্ষক নিয়োগ হবে ম্যানেজিং কমিটির মাধ্যমে। এই খবরের জবাবে শিক্ষা মন্ত্রণালয় বলছে, আলোচনার টেবিলে থাকা এই রেজুলেশন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়। মন্ত্রীও জানান, রেজুলেশনের একটি অংশ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, অথচ নথির নিচেই স্পষ্ট করা আছে এটি চূড়ান্ত সিদ্ধান্ত নয়। মাননীয় মন্ত্রী সেটাকে দেখবেন, পরীক্ষা নিরীক্ষা করবেন, তারপরে সেইটার প্রজ্ঞাপন জারি হবে। সেই জায়গাটি ওই চিঠির মধ্যে রয়েছে, সেই জায়গাটুকু না দিয়ে পত্রিকায় ছাপিয়ে দিল, আর সেটাকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের অঙ্গনে ছাত্ররা তারা মিছিল শুরু করল। যাচাই বাছাই না করে কোনো গুজব বা উস্কানিতে শিক্ষার্থীদের পা না দেওয়ার আহ্বানও জানান তিনি। বলেন, ৭৭,০০০ শিক্ষক নিয়োগে বাছাইয়ের পর নিয়োগের প্রক্রিয়া ঠিক হবে। একটি বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে এটা আলোচনা হবে আলোচনার টেবিলে, সেখান থেকে রেজুলেশন হয়ে আমার কাছে আসবে। সেই রেজুলেশনের সিদ্ধান্ত কি মন্ত্রীর সিদ্ধান্ত, এটা কি রাষ্ট্রীয় সিদ্ধান্ত, এটা কি প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত, এটা কি দলীয় সিদ্ধান্ত? কৃষি গবেষণা কাউন্সিলের আলোচনা সভায় এসএসসির ফল নিয়েও কথা বলেন মন্ত্রী। জানান, নানা সংকটেও ফল সন্তোষজনক হয়েছে, তবে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাশ করেনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের স্কুলগুলোতে শিক্ষক নেই, আমাদের দেশে টার্মোয়েল চলেছে, করোনার পরে পড়ালেখা ডিস্টার্ব হয়েছে, ক্লাসরুম এডুকেশনগুলো ঠিক মতো হয়নি। সব মিলিয়ে তারপরে যে রেজাল্ট করেছে, টু মি ইট ইজ এ গুড রেজাল্ট। পাশাপাশি মাত্র ৫ মাসের সরকারের বিরুদ্ধে আন্দোলন কতটা সমীচীন তা নিয়েও প্রশ্ন তোলেন শিক্ষামন্ত্রী। কিছু ক্ষেত্রে অকারণে অস্বস্তিকর পরিস্থিতি তৈরির অভিযোগও তার। একটি সরকারের ৬ বয়স না হতেই মিথ্যে অজুহাত দিয়ে যারা রাজনীতি করে, তারা মূলত এই দেশকে উন্নতি চায় না। ফরহাদ বিন নূর, স্টার নিউজ, ঢাকা। রাজধানীর গ্যান্ডারিয়ায় ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে তোপের মুখে পড়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এ সময় ব্যবসায়ীরা গ্যান্ডারিয়া সূত্রাপুর মোড় অবরোধ করলে অভিযান বন্ধ করে ফিরে আসে নির্বাহী ম্যাজিস্ট্রেট। সিটি কর্পোরেশন বলছে, নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতেই ছিল এই অভিযান। গ্যান্ডারিয়ার ফুটপাতে অবৈধভাবে অস্থায়ী দোকান উচ্ছেদ করতে এবার মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সোমবার বেলা ১২টায় শুরু হওয়া অভিযানের শুরুতেই দুটি ভ্যান গুড়িয়ে দিলে ব্যবসায়ীদের তোপের মুখে পড়েন ম্যাজিস্ট্রেট সহ সংশ্লিষ্টরা। কি করে খামো, মাঝে ব্যবসা করুক, রাস্তাঘাটে ব্যবসা করে খাইতে আমরা পোলা বললে কই যাবো আমরা? আমরা গরিব মানুষ, আমরা টপলা পান্ডাই, আমার স্বামী আছে, আমরা কি করে খামো? এরপর অবরোধ করেন গ্যান্ডারিয়া এবং সূত্রাপুরের মোড়। ব্যবসায়ীদের দাবি, বিকল্প কোনো ব্যবস্থা না করে চালানো এই উচ্ছেদ অভিযান মানবেন না তারা। এখানে ফুলের বাগান বানাবে ফারুক ভাই, ও ভাই আমাদের পেটটা আগে, পেটের জায়গা দেন। খাল নদী, আমরা এই নদীতে বই দোকান করছি, ওখানে আমরা কই যাম বাসা মানুষ? তোপের মুখে পড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের দাবি, উচ্ছেদ অভিযানের আগে নোটিশ দিলেও ফুটপাত থেকে সরেনি অবৈধ স্থাপনা। ব্যবসায়ীদের দাবি, উচ্চপদস্থ কর্মকর্তাদের জানাবেন বলেও আশ্বস্ত করেন তিনি। রাস্তা দখল করে কেউ যেন জনসাধারণের দুর্ভোগ না ঘটাতে পারে, সেজন্যই আমাদের অভিযান। আমি জাস্ট গত সপ্তাহে অভিযানটা করে গিয়েছিলাম। তারপরে আসলে মানুষ পুনরায় একই ধরনের অপরাধগুলো করছে, তো সেটি আসলে আমাদের পক্ষ থেকে সরকারের নির্দেশনা হচ্ছে যে রাস্তা সম্পূর্ণভাবে চলাচলের জন্য উন্মুক্ত রাখতে হবে। রাস্তা দখল করে কোনো কিছু করা যাবে না। যারা রাস্তা দখল করে বাজার বসিয়েছিল তাদেরকে আমরা কয়েকটা দোকান উচ্ছেদ করেছি, একজনকে জরিমানাও করেছি। তবে বাধার মুখে উচ্ছেদ অভিযান শেষ না করেই ফিরে যায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রতিনিধিরা। নাজমুল হাসান, স্টার নিউজ, ঢাকা। সংঘাত উত্তেজনার পর রাজধানীর আলিয়া মাদ্রাসায় সমঝোতায় এসেছে ছাত্রদল এবং ছাত্র শিবির। স্থানীয় 2 সংসদ সদস্য এবং পুলিশের মধ্যস্থতায় দুপক্ষের মধ্যেই সমঝোতা হয়। ছাত্রদলের প্রত্যাশা, দ্রুত স্বাভাবিক হবে ক্যাম্পাসের কার্যক্রম। অন্যদিকে শিক্ষার্থীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে শিবির দিয়েছে 11 দফা দাবি। এদিকে সমঝোতার পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে হলের পরিবেশ।
হল দখলকে কেন্দ্র করে 4 আগস্ট দফায় দফায় সংঘর্ষে জড়ায় ঢাকা আলিয়া মাদ্রাসার ছাত্রদল ও ছাত্র শিবির। টানা কয়েকদিন ধরে চলতে থাকে উত্তেজনা। অবশেষে রোববার রাতে দুই দলের সংসদ সদস্য, কেন্দ্রীয় নেতা ও পুলিশের মধ্যস্থতায় আলোচনায় বসে দুপক্ষ। বৈঠক শেষে ক্যাম্পাসের সহাবস্থানের বিষয়ে একমত হয় দুই ছাত্র সংগঠন। পক্ষ ক্যাম্পাসে শান্তিপূর্ণ সহাবস্থান করবে, এই প্রেক্ষিতে বর্তমানে মাদ্রাসায় স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। আমরা আশা করি প্রত্যেকেই তাদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সহায়তা করবে। তবে ছাত্রদল ও ছাত্র শিবিরের সংঘাতের ক্ষত এখনও স্পষ্ট আলিয়া মাদ্রাসার হলগুলোতে। এরই মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসে আবারও স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনার কথা বলছেন ছাত্রদল নেতারা। আমরা প্রিন্সিপালের আহতর বিষয়ে আমাদের দিকে অভিযোগের তীর দিচ্ছে। আমাদেরকে তো ধাওয়া দিয়ে আমাদেরকে শিক্ষা বোর্ডের ওখানে নিয়ে গেছে। পিছনের ইতি টেনে সামনের দিক কীভাবে আমরা সবাই মিলেমিশে থাকতে পারি, সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকতে পারি, এটার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। ভবিষ্যতে আর যাতে কোনো বিশৃঙ্খল পরিবেশ তৈরি না হয়, সেজন্য আমাদের বড় ভাই সে শাসন করে গেছে এবং ছাত্র শিবিরদের তাদের যে লোকজন ছিল তারাও তাদেরকে আমাদের সাথে একসাথে থাকার জন্য আর কি বলে গেছে। অন্যদিকে শিক্ষার পরিবেশ নিশ্চিত করা, হলের সমস্যার সমাধান সহ বিভিন্ন বিষয়ে 11 দফা দাবি জানিয়েছে ছাত্র শিবির। সিট কে পাবে কে পাবে না, এইটা কে শিবির করেন সেই ছাত্রদল করেন এই বেসিসে হবে না। সরাসরি মেরিট বেসিসে হলে যে নীতিমালা অনুযায়ী সিট পাওয়ার কথা সেই নীতিমালার বেসিসে সিট পাবে। অশিক্ষার্থী, অনিয়মিত শিক্ষার্থী কিংবা যুবদল কিংবা এরকম সিনিয়র কেউ হলে উঠে যাওয়ার যে প্রবণতা বেড়ে রিসেন্ট আমরা লক্ষ্য করছি, এই ধরনের কোনো কালচার এখানে না থাকার ব্যাপারে আমরা স্ট্রংলি বলেছি। সংঘাতের পর সমঝোতা এলেও দুই সংগঠনের মধ্যে অবিশ্বাস পুরোপুরি কাটেনি। এখন এই সহাবস্থান কতটা স্থায়ী হয় সেদিকেই নজর সবার। নিবিড় সাহা, স্টার নিউজ, ঢাকা। কৃষি পণ্যের রপ্তানি বাড়াতে মাসখানেক আগে উদ্বোধন করা হয় দেশের একমাত্র ভ্যাপর হিট ট্রিটমেন্ট প্ল্যান্ট। কৃষিমন্ত্রীর ঘোষণা ছিল এবার হবে রপ্তানির বিপ্লব, কেননা এই প্ল্যান্ট প্রতিদিন থাকবে সচল, অদৃশ্য জীবাণু আর পোকামাকড় মুক্ত করবে 12 টন আম এবং অন্যান্য ফলমূল। কিন্তু 25 কোটি টাকার এই প্ল্যান্ট সচল থাকছে সপ্তাহে 1 বা 2 দিন। কিন্তু কেন, এমন প্রশ্নের উত্তর খুঁজেছেন সহকর্মী ফয়সল সিদ্দিকী। রাজশাহীর বাতাসে ভেসে বেড়ায় যে মিষ্টতা, তা অতি সহজেই জয় করতে পারে জাপান, অস্ট্রেলিয়া কিংবা ইউরোপের বিশ্বখ্যাত সুপারমার্কেটের তাক। কিন্তু স্বাদে গন্ধে অতুলনীয় এই আম আন্তর্জাতিক সীমানা পেরোতে গেলেই মুখোমুখি হয় এক কঠিন বাধার, যার নাম কোয়ারেন্টাইন নিরাপত্তা। আর তাই বছরে প্রায় 27 লাখ টন আম উৎপাদনের বিশাল অর্জনের বিপরীতে বিশ্ববাজারে বাংলাদেশের রপ্তানির ঝুড়িতে জমা হয় সাকুল্যে মাত্র 3100 টন। কেননা রূপ আর গুণে 100তে 100 পেলেও ভিনদেশের বন্দরে ঢোকার আগে আমকে প্রমাণ করতে হয় তার বুকে লুকিয়ে নেই কোনো অদৃশ্য জীবাণু, পোকার ডিম কিংবা লার্ভা। রপ্তানির এই কঠিন বাঁধ ডিঙ্গাতেই দেশের আম বাণিজ্যের সূচনা হয় ভ্যাপর হিট ট্রিটমেন্ট প্রযুক্তি। ঢাকার গাবতলীতে প্রায় 25 কোটি টাকা ব্যয়ে দাঁড়িয়ে যায় এক বিশাল অত্যাধুনিক প্লান্ট। খুব কম সময়ের মধ্যে আমাদের আমের রপ্তানি আজকে যা রপ্তানি হচ্ছে তার থেকে কত গুণ বৃদ্ধি পাবে কল্পনাও করতে পারেন না। সোনালি সেই স্বপ্নের আখ্যান ক্ষণস্থায়ী উৎসবের সাথেই মিলিয়ে যায়। কেননা আম কুড়ানোর মৌসুমেও আমশূন্য কোটি টাকার প্লান্ট। নিথর পড়ে আছে কনভেয়ার বেল্ট, থেমে গেছে ফোয়ারা, ঘুমিয়ে আছে বাষ্প তৈরির চেম্বার।
কিন্তু কেন? এমন প্রশ্নে গোড়ায় গলদ দেখছেন চাষি আর রপ্তানিকারকরা। বলছেন, আমের রাজ্য থেকে ৩০০ কিলোমিটার দূরত্বই এই কারখানা সচল রাখার পথে মস্ত বড় দেয়াল। একদিকে এয়ারপোর্ট, একদিকে কোয়ারেন্টাইন, একদিকে ভিএসটি প্ল্যান্ট, এটা মুশকিলের ব্যাপার। ভ্যাপারি ট্রিটমেন্টের জন্য আমটা লাগে একদম সতেজ, গাছ থেকে হারভেস্ট করার কয়েক ঘন্টার মধ্যে যেন আমরা ট্রিটমেন্ট করতে পারি। সেখানে এটা ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের অর্চার্ড এরিয়া, যেখানে ম্যাঙ্গোর উৎপাদন হয় বেশি পরিমাণে, সে এলাকায় না করে গাবতলীতে করেছে। তো আমার মনে হয় এটা আমরা সুফল ভোগ করতে পারবো না, আমাদের জনগণের টাকার মনে হয় এটা অপচয় হলো। মাঠের মানুষদের এই আক্ষেপের সাথে একমত বিশেষজ্ঞরাও। কোয়ারেন্টাইন ফ্যাসিলিটি চিন্তা করে একরকম, আর কনজিউমারের ডিমান্ডের কথা চিন্তা করে আরেক রকম। কনজিউমার কাজে যদি আপনি যখন প্রায়োরিটি দিবেন, তখন এখানে বাগানের কাছাকাছি জায়গায়, এগ্রিগেট একটা জায়গায় যেখানে অনেকগুলো অর্চার্ডের মালিকরা সুবিধা নিতে পারবে, সেই জায়গাটা তৈরি করতে পারলে সবচেয়ে ভালো ছিল। এমনকি সিদ্ধান্তের সেই ভুল কাটছাঁট ছাড়াই যেন স্পষ্ট হয়ে ওঠে প্রকল্প পরিচালকের কণ্ঠেও। যখন একটা করা হয়েছে, সবাই একজনে যাবে রাজশাহী হোক, একজনে যাবে সাতক্ষীরা হোক, একজনে যাবে রংপুর হোক, একজনে যাবে পাহাড়ে হোক, হয়তো ওই অঙ্গিকেই প্রথম একটা যেহেতু ঢাকায় চিন্তা করা হয়েছে। প্রযুক্তির শক্তি থাকা সত্ত্বেও সঠিক স্থান ও পরিকল্পনার ঘাটতিতে গাবতলীর ভ্যাপার হিট ট্রিটমেন্ট প্ল্যান্ট থেমে যাওয়া এক স্বপ্নের সাক্ষী। ফয়জুল সিদ্দিকী, স্টার নিউজ, ঢাকা। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে বিপাকে দেশের রপ্তানি বাণিজ্য। হামলা এড়াতে জাহাজগুলোকে পাড়ি দিতে হচ্ছে প্রায় ৯,০০০ নটিক্যাল মাইল বেশি পথ। এতে গন্তব্যে পৌঁছাতে সময় বেশি লাগছে অন্তত ২৫ দিন। এর ফলে কন্টেইনার প্রতি ভাড়া বেড়ে গেছে দ্বিগুণেরও বেশি। অন্যদিকে সময়মতো কন্টেইনার না পাওয়ায় বিপাকে দেশের পোশাক খাত। আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। ইরানি বিপ্লবী গার্ড আইআরজিসি ও হুতিদের হামলায় এখন অনিরাপদ রেড সি ও বাব আল মানদেব প্রণালী। ফলে এশিয়া থেকে ইউরোপ ও আমেরিকায় পণ্য পৌঁছাতে বাণিজ্যিক জাহাজগুলোকে পাড়ি দিতে হচ্ছে অতিরিক্ত প্রায় ৯,০০০ নটিক্যাল মাইল পথ। এতে বাড়তি সময় লাগছে প্রায় ২৫ দিন। ফলে জ্বালানি খরচ সহ পরিচালনা ব্যয় বাড়ায় ভাড়া বৃদ্ধি করেছে শিপিং লাইনগুলো। তো যখন আপনার ডিস্টেন্সের হিসাব করবেন, সময়ের হিসাব করবেন, জাহাজের হিসাব করবেন, একটা জাহাজ কোম্পানি তো লস দিয়ে আপনার জাহাজ আপনার ফ্রেট মেনটেন করবে না। আমার কার্গো লাগতেছে ইউরোপে, আমাকে ইউরোপে পাঠাইতে হচ্ছে, আমার ফ্রেট বাড়বেই যদি আমি ক্যাব দিয়ে যাই। ভাড়া বৃদ্ধির ধাক্কা লেগেছে দেশের শীর্ষ রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে। আগে যেখানে ইউরোপ আমেরিকাগামী প্রতি কন্টেনারে ভাড়া ছিল $2,500 থেকে $3,000, এখন তা বেড়ে $8,000 থেকে $11,000 ঠেকেছে। তাছাড়া চীন ও ভিয়েতনাম থেকে রপ্তানি বাড়ায় আন্তর্জাতিক শিপিং লাইনগুলো কন্টেনার দেওয়ার ক্ষেত্রে প্রাধান্য দিচ্ছে ওই সমস্ত দেশগুলোকে। এতে দেশে দেখা দিয়েছে কন্টেনার সংকট। শিপিং লাইনগুলোতে আমাদের যে কস্টটা বেড়েছে সেটা কিন্তু আলটিমেটলি আমাদের উপর এসে এটা অনেকটা বোঝা হয়ে গেছে। কারণ আমি নতুন অর্ডারগুলিকে আমি নেগোশিয়েট করতে পারবো, কিন্তু যে অর্ডারগুলি আমি অলরেডি নিয়ে ফেলেছি সেগুলি আমাকে পুরনো ফ্রেটে পাঠানো হচ্ছে। কাঙ্ক্ষিত শিপে আমরা স্পেসটা পাচ্ছি না, পরে শিপে দিতে হচ্ছে অথবা অ্যাডজাস্টমেন্ট করতে হচ্ছে। চাল, ডাল ও সারের মতো নিত্য প্রয়োজনীয় পণ্যবাহী বাল্ক জাহাজের ভাড়াও 40 থেকে 60% পর্যন্ত বেড়েছে। কন্টেইনার সংকটের কারণে পণ্য জাহাজীকরণ বিলম্বিত হয়, আন্তর্জাতিক অর্ডার বাতিলের ঝুঁকিতেও রয়েছে ব্যবসায়ীরা। মনে করেন মিডল স্টাইডে আমাদের যেসব কন্টেনারগুলো, সেগুলোর স্বাভাবিক চলাচল হচ্ছে না। জাহাজে ভাড়া বাড়লে কন্টেনার জাহাজ ভাড়া বাড়বে, কন্টেনার জাহাজে ভাড়া বাড়লে স্বাভাবিকভাবে কন্টেনার ভাড়া বাড়বে। তো ওই জাহাজের ভাড়া যখন বাড়বে তখন সে ইম্পোর্টার সে টাকাটা পে করতে হবে। তো ইম্পোর্টার কোথা থেকে টাকা দিবে? সে এটাকে সমন্বয় করবে মালের দাম থেকে, আলটিমেটলি সেইটা ভোক্তার উপরেই পড়বে। মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থা আরও দীর্ঘায়িত হলে বিকল্প বাণিজ্য কৌশল না নিলে দেশ নতুন সংকটে পড়তে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম। ফ্যামিলি কার্ড শুমারির সুপারভাইজার এবং তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়মের অভিযোগে গাইবান্ধা ইউএনও অফিসে ভাঙচুর করা হয়েছে। দুপুরে ফুলছড়ি উপজেলা পরিষদ কার্যালয়ে এই দুর্ঘটনা ঘটে। নিয়োগ প্রত্যাশীরা জানিয়েছে, ফ্যামিলি কার্ড শুমারির সুপারভাইজার এবং তথ্য সংগ্রহকারী নিয়োগে যোগ্য প্রার্থীদের রেখে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়োগ দিচ্ছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ নিয়ে বারবার অভিযোগ জানালেও ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিবাদে উপজেলা পরিষদ কার্যালয়ে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ নিয়োগ প্রত্যাশীরা।
পটুয়াখালীতে ইউএনও অপসারণের দাবিতে বিক্ষোভ হয়েছে। সকালে দুমকি উপজেলা পরিষদের সামনে স্থানীয়রা অবস্থান নেন। এ সময় ফ্যামিলি কার্ডের শুমারিতে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরীর অপসারণ দাবি করেন আন্দোলনকারীরা। আগামী 48 ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। তবে অভিযোগের বিষয়ে কোনো কথা বলেনি উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী। খুলনায় ছেলেকে না পেয়ে বাবাকে গুলির ঘটনায় মামলা হলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। এ ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক। নগরীতে একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতাকেই দুষছেন সচেতন মহল। বিস্তারিত রিপোর্টে। খুলনার সোনাডাঙ্গার করিমনগর এলাকা, চারদিকে শুনশান নীরবতা। ছেলে রিয়াদকে না পেয়ে বাবাকে গুলির ঘটনায় বাকরুদ্ধ এলাকাবাসী। এ ঘটনায় রাতে হৃদয়ের বাবা বাদী হয়ে অজ্ঞাত ৬-৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে দুর্বৃত্তদের ফেলে রাখা একটি মোটরসাইকেল উদ্ধার করলেও এখনও কাউকে আটক করতে পারেনি। যেহেতু ওনার ছেলেকে খোঁজাখুঁজি করেছে, এখন ছেলের সাথে আর কি এদের কোনো শত্রুতা থাকতে পারে আমরা ধারণা করতেছি। এখন এটা ধস্তাধস্তির কারণেই গুলি হয়েছে নাকি ভয় দেখানোর জন্য নাকি উদ্দেশ্যমূলকভাবে, এটা কি তদন্তের বিষয়। এদিকে দিনে দুপুরে গুলির ঘটনায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার কারণেই একের পর এক হতাহতের ঘটনা ঘটছে বলেও মনে করেন তারা। এমন একটি ঘটনা ঘটে, সেই সন্ত্রাসীরা একবারও ভয় পেলেন না যে আমরা প্রশাসনের মুখোমুখি হতে পারি, আমরা গ্রেপ্তার হতে পারি। সুতরাং এইটা আসলে আমাদের আর বলার অপেক্ষা রাখে না যে আসলে কোথাও কেউ কোনো অবস্থায় আসলে নিরাপদ না। গত 1.5 বছরে খুলনায় শতাধিক হতাহতের ঘটনা ঘটেছে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিং করছেন ইসি সচিব আক্তার আহমেদ। সরাসরি যাচ্ছে সেখানে। আপনার যে কজন লাগে ওটা এখন কাউন্ট করি নাই, ঠিক করি নাই। 3 জনা বা 4 জনা বা 5 জনা যারা আছে ব্যালট গ্রহণকে আপনার সর্ট আউট করে আমরা কাউন্টিংয়ের ব্যবস্থাটা করব। এবং কাউন্টিংয়ের পরে আমরা মোট ব্যালট হচ্ছে 349টা। বৈধ কয়টা কাস্ট হয়েছে, কয়টা বৈধ, কয়টা জানা মানে প্রার্থীদের ভিতরে পাওয়া গেছে, এইটা আমরা প্রাথমিকভাবে এই ফলাফলটা ওখানে সংসদ আমাদের অধিবেশন নির্বাচন যিনি আহ্বান করবেন নির্বাচনকর্তা, যেহেতু সিইসি স্যার, ওখানে অ্যানাউন্স করে আমরা সচিবালয়ে এসে বাকি গেজেটটা করব। এটা হচ্ছে আজকের এই প্রস্তুতিমূলক আলোচনা। শুরুতে আপনার লাইভ টেলিকাস্ট ওখান থেকে করা হবে এবং আপনাদের সংবাদকর্মীদের বোধহয় বসার ব্যবস্থা রাখা হবে, আপনারা যেন আপনাদের নির্ধারিত জায়গায় এটা বসতে পারেন। এই হচ্ছে মোটামুটিভাবে এটা। আর আমরা এখান থেকে সহায়ক কর্মকর্তা কর্মচারী হিসেবে আমরা 20 জনা আমাদের 20 জনা আমাদের সহকর্মীর নাম আমরা প্রেরণ করব। তাদেরকে আলাদা করে আইডি কার্ড দেওয়া হবে। আর সংসদ সচিবালয় থেকে প্রয়োজনীয় সংখ্যক তারা আমাদেরকে সাহায্যকারী কর্মকর্তা দিবেন। আমাদের কমিশনার মহোদয়গণরাও যদি যেতে চান আমরা তাদের নামও পৌঁছাবো। তারা জাস্ট অ্যাটেন্ডেন্স হিসেবে থাকবেন, উপস্থিত থাকবেন। এবং এটা একটা মানে রাষ্ট্রপতি নির্বাচন 1991 পরে তো এখন প্রথম হচ্ছে, এত দীর্ঘ বিরতিতে এই কমিশন এই সুযোগটা হয়তো দেখার এবং প্রত্যক্ষ করার সুযোগটা হয়তো নেবেন। এই হচ্ছে আমার কাছ থেকে আপনাদের কাছে আপডেট ছিল। ব্যালট পেপারটা আমরা ছাপাবো এবং ব্যালট পেপারে 2টো পার্ট, একটা মুড়ি আর একটা হচ্ছে ভোট। মুড়িতে 4টা তথ্য থাকে, ব্যালটে ক্রমিক, তারপরে থাকে আপনার যিনি ভোটদাতা তার নাম, তারপরে থাকে বিভক্তি নাম্বার, আর তারপরে একটা স্পেস আছে যেখানে আপনার তাকে স্বাক্ষর করে ব্যালটটা নিতে হবে। আর ডান দিকের সাইডটা যেটা ব্যালটটা, সেই ব্যালটটায় ওনাকে যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাদের নামটা থাকবে এবং তার পাশে স্পেস দেওয়া আছে, সেই স্পেসে ওনারা পূর্ণ নাম লিখে স্বাক্ষর করবেন। এটা হচ্ছে, এবং আমরা এটা রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করছেন ইসি সচিব। আমরা সরাসরি ছিলাম সেখানে। আন্তর্জাতিক প্রসঙ্গ।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিরোধী কঠোর অভিযানের অংশ হিসেবে এবার 1,75,000-এর বেশি বিদেশি নাগরিকের ভিসা বাতিল করা হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর প্রকাশিত এক তথ্য বিবরণীতে এই তথ্য জানানো হয়। এতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া, ভিসার শর্ত লঙ্ঘন, জালিয়াতি, সহিংস উস্কানি এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকির মতো বিষয়গুলোকে ভিসা বাতিলের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি হামলা, চুরি এবং মাদক সংক্রান্ত অপরাধের কারণেও ভিসা বাতিল করা হয়। ধর্ষণ এবং যৌন নিপীড়নের মতো গুরুতর অভিযোগও রয়েছে। ওয়াশিংটনের এমন কর্মকাণ্ডে আরও হাজার হাজার মানুষ অভিবাসন সুবিধা হারাতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। গত বছর দ্বিতীয় মেয়াদে ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে অভিবাসন বিরোধী ব্যাপক অভিযান শুরু হয়। যুদ্ধের 23 সপ্তাহ পেরিয়ে গেছে। ইরানের বিরুদ্ধে ব্যাপক হামলার হুমকি দেওয়া ট্রাম্প এখন তেহরানের উপর অর্থনৈতিক চাপ বাড়ানোর পথে হাঁটছেন, যা তার কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত বলে মনে করা হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, ব্যাপক হামলার হুমকি দিয়ে কেন অর্থনৈতিক চাপকেই বেছে নিচ্ছেন ট্রাম্প? বিশ্লেষকরা বলছেন, যুদ্ধের খরচ, মার্কিন জনমত এবং ইরানকে চাপে রাখতেই যুক্তরাষ্ট্রের নতুন এই কৌশল। একের পর এক সামরিক হামলা চালিয়েও ইরান যুদ্ধে চাপে যুক্তরাষ্ট্র। চাপের মুখে সামরিক অভিযান আরও জোরদারের হুমকি থাকলেও ইরান নিয়ে কৌশল বদলাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানকে আলোচনার টেবিলে আনতে এখন সামরিক শক্তির পাশাপাশি অর্থনৈতিক চাপকেই সামনে রাখছে ওয়াশিংটন। এরই মধ্যে এপ্রিল থেকে ইরানের বন্দরগুলোর উপর নৌ অবরোধ চালাচ্ছে যুক্তরাষ্ট্র। লক্ষ্য দেশটির তেল রপ্তানি কমিয়ে অর্থনীতিকে চাপে ফেলা। ইরানের দাবি, অবরোধের কারণে অপরিশোধিত তেল রপ্তানি প্রায় শূন্যে নেমেছে। যুদ্ধ ও দীর্ঘদিনের নিষেধাজ্ঞায় আগে থেকে দুর্বল অর্থনীতিতে এতে চাপ আরও বেড়েছে। ইরানের অর্থনীতি প্রচণ্ড চাপে থাকলেও দেশটির রাজনৈতিক নেতৃত্ব ট্রাম্প প্রশাসনের মতো অভ্যন্তরীণ রাজনৈতিক চাপে নেই। তাদের প্রধান লক্ষ্য হল ক্ষমতা টিকে থাকা। কিন্তু তেহরানও বসেনি। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এবং উপসাগরীয় দেশগুলোতে মার্কিন ঘাঁটি ও অবকাঠামোতে হামলার নজির স্থাপন করে চাপ তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান। আরেকটি বড় বিষয় যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি। সাম্প্রতিক রয়টার্স ইপসস জরিপে প্রায় 35% আমেরিকান ইরানের বিরুদ্ধে যুদ্ধ সমর্থন করেছেন। সামনে নভেম্বরে মধ্যবর্তী নির্বাচন, ফলে দীর্ঘ ও ব্যয়বহুল যুদ্ধের রাজনৈতিক মূল্য হিসাব করতে হচ্ছে ট্রাম্প প্রশাসনকে। এর সঙ্গে আছে অস্ত্র ও গোলাবারুদের মজুদ নিয়ে উদ্বেগ। মধ্যপ্রাচ্য ও ইউক্রেনের যুদ্ধে মার্কিন অস্ত্র ভাণ্ডারে দেখা দিয়েছে গোলাবারুদের মজুদ সংকট। তবে সবচেয়ে বড় বাধা আলোচনার টেবিলেই। ইরান চাইছে মার্কিন নিষেধাজ্ঞা ও নৌ অবরোধ প্রত্যাহার এবং বিদেশে থাকা সম্পদ জব্দমুক্ত করা। অন্যদিকে ওয়াশিংটন চায় তেহরানের উপর সর্বোচ্চ চাপ বজায় রেখে সমঝোতায় পৌঁছাতে। ফলে সামরিক অভিযান বাড়ানোর বদলে ট্রাম্প অর্থনৈতিক চাপের পথ নিলেও তাতে ইরান কতটা নতি স্বীকার করবে সেই উত্তর সময় বলে দিবে। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির আদালত। একই সাথে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে দেশটির দক্ষিণাঞ্চলীয় দারা প্রদেশের সাবেক রাজনৈতিক প্রধান আতেফ নাজিবও। মঙ্গলবার দামেস্কের একটি আদালতে এই রায় দেন। রায়ে বাশার আল আসাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডের অভিযোগ প্রমাণিত হয় বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। পাশাপাশি নাজিবের বিরুদ্ধে পরিকল্পিতভাবে হত্যা এবং নির্যাতনের অভিযোগ আনা হয়। সেই অভিযোগও প্রমাণিত হয়েছে বলে জানা গেছে। এর আগে 2024 সালে বিদ্রোহী গোষ্ঠী HTS-এর মাত্র কয়েকদিনের অভিযানে দেশ ছেড়ে রাশিয়া পালিয়ে যান তৎকালীন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এই ছিল স্টার নিউজ প্রাইমে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।